লুঙ্গি পরেন? না, লাইফে একদিন করছি, সকালে দেখি যে নাই। বসে বসে করবো না, দাঁড়ায়? আপনি যদি বসে বসে পারেন তাহলে বসে বসে, দাঁড়িয়ে করলে দাঁড়িয়ে দাঁড়িয়ে। Which one is comfortable for you? তাহলে আমরা সামনে চলে আসি। Ready? রেডি। ব্যাটিং না বোলিং? ব্যাটিং হচ্ছে যেটা আমি খুব কষ্ট করে ইমপ্রুভ করছি, আর বোলিং হচ্ছে আমার ন্যাচারাল। কোনোটা ছেড়ে কোনোটা আসলে আমি চিন্তা করি না। অলরাউন্ডারের জন্য এটা খুব ডিফিকাল্ট টু অ্যান্সার, আই নো। নাম্বার 2, সিঙ্গারা না সমোসা? সিঙ্গারা। রুটি না পরোটা? দুটোই। গরুর মাংস না মুরগির মাংস? গরু। লুঙ্গি পরেন? না, লাইফে একদিন করছি, সকালে দেখি যে নাই। পুকুর না সুইমিং পুল? সুইমিং পুল। পছন্দের ফুটবলার? মেসি। আই নো দিস অ্যান্সার, মানে খুবই অবভিয়াস অ্যান্সার। ফিফা বিশ্বকাপে কোন দল সাপোর্ট করেন? আর্জেন্টিনা। আইপিএল এর পছন্দের দল? কলকাতা, হায়দ্রাবাদ, যেহেতু এই দুই দলে খেলছি আমি। পছন্দের বিদেশি ক্রিকেটার? এবি ডিভিলিয়ার্স, বিরাট কোহলি, আর অল টাইম আমার ফেভারিট হচ্ছে সাইদ আনোয়ার। যাকে আউট করার খুব ইচ্ছে কিন্তু এখনো করা হয়নি? ক্রিস গেইল। সবচেয়ে ভয়ঙ্কর বোলারকে? মনি মর্কেল, যখন ওর পিক ফর্মে ছিল আর আমি মাত্র ক্রিকেট খেলা শুরু করছি আর কি, ইন্টারন্যাশনাল। কার বলে ছক্কা পেটাতে চান? যে কারো বলে হলেই চলবে, 6 রান আমার জন্য ইম্পর্টেন্ট, আর দলের জন্য। আলু ভাজি নাকি আলু ভর্তা? দুটোই। আলুর যে কোনো খাবার আমার খুব পছন্দের। এই জায়গাতে আপনার সাথে আমার একটা মিল রয়েছে। নেক্সট বাংলাদেশ ক্রিকেটের ক্যাপ্টেন কে হবে? অনেকেরই তো আসলে সম্ভাবনা আমি দেখি, কোন ফরম্যাটে সেটা বুঝতে হবে। ওকে, ওডিআই? ওডিআই। ওডিআই আমার কাছে মনে হয় লিটন, মোসাদ্দেক, শান্ত, এদের থেকে কেউ হলে ভালো করবে। টি20? তামিমের পরে, এখন যেহেতু ক্যাপ্টেন। ওকে, টি20? টি20তে নট শিওর। টি20 আসলে এক্সপিরিয়েন্স প্লেয়ারদের যে কোনো একজনের ক্যাপ্টেন থাকা আমার কাছে মনে হয় ভালো। মাহমুদুল্লাহ রিয়াদ যে আছে, রিয়াদ ভাই খুবই ভালো করছে, তো আমার মনে হয় উনি অ্যাটলিস্ট নেক্সট আরও 1-2 বছর তো ভালোভাবে করতে পারবে। অ্যান্ড টেস্টে মমিনুল আছে, আমার ওর প্রতি অনেক বিশ্বাস এবং ভরসা দুটোই আছে। আমার ধারণা ও বাংলাদেশকে 5-7 বছর ক্যাপ্টেন্সি করে অনেক ম্যাচ জেতাতে সম্ভব, অনেক ম্যাচ জেতাতে পারবে। আমি আর প্রশ্ন করবো না, আপনি আরো কিছুক্ষণ এটা করেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। একবারের জন্য বল ড্রপ হয়নি। আমি সাকিব আল হাসানকে বলতে শুনেছি যে খাবার দাবার নাকি ডিপ্রেশন দূর করে, তা আপনি নিজে কতটুকু ফুটি? প্রচণ্ড খাই আমি, এবং একটা প্রবলেম এখন হচ্ছে যে 30-এর পর থেকে খেলেই ওজনটা বেড়ে যায়, সো খাওয়া অনেক কন্ট্রোল করতে হয়, যেটা আমার খুবই কষ্ট হয়। কিন্তু কিছু করার নাই, যখন খেলার সময় আসে তার আগে যেমন এই যে ফিটনেস নিয়ে কথা টথা উঠে, ঠিক তখন আবার ওই খাওয়া কন্ট্রোল করে আসলে ফিট হতে হয়, যেটা আমার জন্য খুবই কষ্টকর। তখন চেষ্টা থাকে যে কোন ম্যাচটা আসলে মানে প্রতিটা ম্যাচ যেন ভালো খেলতে পারি, তাহলে ওই দিন রাত্রে খেলে আসলে খুব একটা গায়ে লাগে না, মানে শরীরে ওইভাবে মানে শরীরে খুব একটা প্রবলেম হয় না, যার কারণ হচ্ছে আমি অনেক বার্ন করতে পারি যদি আমি ব্যাটিং করি অনেকক্ষণ, বোলিং করি অনেকক্ষণ, ওই একটা সুবিধা থাকে। তো ভালো পারফর্ম করার একটা বেনিফিট আছে, তখন খাওয়া যায়, বাট পারফর্ম না করলে তখন আবার খাওয়াটা ডিফিকাল্ট হয়ে যায়। আচ্ছা, আমরা আরেকটা গেম খেলবো। এবার আমরা যে গেমটা খেলবো সেটা হচ্ছে নেভার হ্যাভ আই এভার। আমি আপনাকে কিছু প্রশ্ন করবো, মানে আপনি আগে যা কখনো করেননি, ওকে? আমি আপনাকে কিছু প্রশ্ন করব, সেই প্রশ্নের সাথে দুটো কার্ড আছে, এখানে দুটো কার্ড দাও না আমাকে। তোমার চশমার যে ডান্ডা নাই, এই জন্য তো চশমা খুলে পড়ে যাচ্ছে বারবার। দিয়ে আসো। আমি জীবনে করিনি নাকি করেছি? যে কার্ডটি করেছি যখন ওটা উঠাবেন, করিনি যখন এটা উঠাবেন। ইজি। রেডি? আমি জীবনে পাড়ার ক্রিকেটে রাগ করে ব্যাট বল নিয়ে বাড়ি চলে যাইনি। আচ্ছা, ন্যাশনাল মাঠে পিছলা খেয়ে পড়ে যায়নি। মানে স্লিপ করছি অনেকবার। ওকে। কিছু কিনতে গিয়ে দামাদামি করতে করতে ঝগড়া শুরু করে দেয়নি।
না। ওকে, মাছ কিনতে গিয়ে না চিনে পচা মাছ কিনে আনিনি। মাছ ঠিক তো কখনো নিজে কিনে। শিশিরের মাথা গরম করায়নি কোনোদিন। শিশিরের কাছে লুকিয়ে বাচ্চাদের কখনো কিছু কিনে দেয়নি। না। মাশরাফি ভাইয়ের একটা সিক্রেট অন্যদের বলে দেয়নি। মাসের তো তেমন কোনো সিক্রেট নাই। চুরি করে শুকনো হরলিক্স খাইনি। খেয়েছি। না, উই অল ডিড দিস at least once in our life. তো করেছি। ঋতু আপুর জন্য রিলেটিভরা কেউ চকলেট দিলে ওকে না দিয়ে আমি খেয়ে ফেলিনি। না, এটা করে নিবা। প্রথম বল আউট হওয়ার পরে আমি রেডি ছিলাম না বলে ঝগড়া করিনি। না। না, জোশ। থ্যাংক ইউ। আমরা পাবলিকলি খুব একটা ইমোশন শো করতে দেখি না, এটা উনি খুব ভালো করে কন্ট্রোল করেন। কিন্তু এরকম গল্পও শুনেছি যে এশিয়া কাপের ফাইনালের সময় 6 বলে যখন 9 রান দরকার, তখন ব্যর্থতার পরে আপনার হাতে একটা কাচের গ্লাস ছিল, সেটা এত জোরে চেপে ধরেছিলেন সেটা ভেঙে গেছে। হ্যাঁ, সো এরকম ঘটনা খুবই কম এবং সেটা সামনে আসে না। এই ইমোশনটাকে কিভাবে কন্ট্রোল করেন, এটা একজন প্লেয়ারের জন্য কতটা ইম্পর্টেন্ট? আমার কাছে তো মনে হয় খুবই ইম্পর্টেন্ট একটা প্লেয়ারের ইমোশনটা কন্ট্রোল করা। কারণ ইমোশনটা হাই কিংবা লো দুইটাই ক্ষতিকর পারফর্ম করার ক্ষেত্রে। তো যতটা এটাকে ব্যালেন্স রাখা যায় ততটাই ভালো। আই ওয়াজ লাকি যে আমি যখন ছোটবেলা থেকে খেলা শুরু করেছি বা এই গাইডেন্সটা আমি পেয়ে এসেছি এবং ওখান থেকে আসলে কন্ট্রোল করাটা বা শিখতে পেরেছি। তো সেদিক থেকে আমি অনেক লাকি ছিলাম। অনেকেই পারে, অনেকেই পারে না, বাট এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয় তাদের ইমোশনটা কন্ট্রোল করার। কেউ এক্সপ্রেস করলেও হয়তো ভেতরে কন্ট্রোল রাখতে পারে, অথবা দু একজন আছে যারা কন্ট্রোল আসলে রাখতে পারে না। আর আমার কাছে মনে হয় কন্ট্রোল রাখাটা খুবই গুরুত্বপূর্ণ পারফর্ম করার জন্য। ড্রেসিং রুমের কি হয় সেটা নিয়ে আসলে আমাদের সবারই অনেক বেশি আগ্রহ, যে কতখানি দুষ্টুমি হয়, কি হয় না হয়। এরকম একটা মজার কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন? ড্রেসিং রুমে তো সবই মজার। বা ড্রেসিং রুমটা মানে এমন একটা জায়গা, আপনার বাসার ভেতরেও আপনার বেডরুমটা যেমন ড্রেসিং রুমটা হচ্ছে ওরকম জায়গা। তো ওই জায়গার কথাগুলো কেউ কারোর সাথে শেয়ার করে বলে আমার মনে হয় না, কিন্তু অসাধারণ একটা জায়গা। আমার কাছে মনে হয় যখন আমার খেলা শেষ হয়ে যাবে, সব থেকে যে জিনিসটা মিস করবো ড্রেসিং রুম। এর সব থেকে বড় কারণ হচ্ছে ওই জায়গাটাতে আমার মনে হয় সব থেকে বেশি টাইম কাটানো হয়েছে ক্রিকেট খেলার লাইফে, এবং যত ফ্রেন্ড তৈরি হয়েছে সব ওখান থেকে আসলে তৈরি হয়েছে। সবচেয়ে বেশি দুষ্টুমি করে কে? অনেকেই আছে। বা র‍্যাঙ্ক করেন নাম্বার 1 নাম্বার 2 সবচেয়ে বেশি দুষ্ট? আমাদের টিমে যদি দুষ্টুমি করে কে, রুবেল আসলে ওর দুষ্টুমি করা লাগে না, বাট ওর নর্মালটাই আমাদের কাছে অনেক বেশি মজার লাগে এবং ওর সব থেকে ফানি লাগে। এছাড়াও রিয়াদ ভাই আছে অনেক ফানি, আরো অনেকে আছে, তাইজুল আছে অনেক ফানি। সবাই আসলে যার যার জায়গা থেকে অনেক মজা করে, বাট এটা আসলে বাইরে দেখলে বোঝা যাবে না যে এ আসলে ড্রেসিং রুমে এমন করতে পারে। আপনার সবচেয়ে বেশিবার বোধহয় সুযোগ হয়েছে ড্রেসিং রুমে টেবিলের উপর দাঁড়িয়ে তারপরে উই শ্যাল ওভারকাম গাওয়ার। প্রবাবলি আপনার সবচেয়ে বেশি সুযোগ হয়েছে। এরকম আর কেউ কি গান গাইতে পারে? সবচেয়ে ভালো গান কে গায়? যেটা হয় যে মানে একজন উপরে দাঁড়ালেও সবাই একসাথে গান গায়। হ্যাঁ, তো এমন না যে একজনই গান গায় এবং আমরা সবাই তাকাই দেখি। তো সেটা হলে খুবই এম্বারাসিং একটা সিচুয়েশন হয়ে যেত। হ্যাঁ, কারণ আমরা সবাই বাথরুমের ভেতরেই ভালো গান গেতে পারি, এর বাইরে না। আমরা আর কি সবাই বাথরুম সিঙ্গার যেহেতু, সবাই চেষ্টা করি একে অন্যকে সাপোর্ট করে আর কি ওই যতটুকু সুর রাখা যায় কভার করা যায়। তাকে ভাই আমার একটা মানে জিনিস জানবার খুব ইচ্ছা, বিকজ আপনি ওই সেলিব্রেশনটা দেখার পরে আপনি একটা কথা বলেছেন, প্রায় আপনি বলেন এটা, যে আপনার মেমোরি নাকি খুব একটা ভালো না। তো বিশ্বের অলরাউন্ডার নাম্বার 1 অলরাউন্ডার সাথে আমার এই ছোট্ট একটা মিল আছে, জোর করে মিল খুঁজে বের করার চেষ্টা করছি। আমার নিজেরও মেমোরি খুব খারাপ, কিন্তু আপনার সেলিব্রেশনগুলো আমার কিছু কিছু মনে আছে। তার ভিতরে একটা হচ্ছে বেন স্টোকস যখন আউট হয়ে গেলেন, সেটা হ্যাঁ এটা খুব ফেমাস হয়ে গেল। এবং আপনার সেলিব্রেশনের মাঝে সবাই একটু দুষ্ট সাকিবকে খুঁজে পায়। তো আপনি কি এটা আগে থেকে প্ল্যান করে রাখেন যে উইকেট এটা নিতে পারলাম এরকম সেলিব্রেট করব? স্পেশালি ওই উইকেটটার কথা যেটা হচ্ছে, তখন তাইজুল
কিংবা মিরাজ অন্য পাশ থেকে, মিরাজ বল করছিল অন্য পাশ থেকে। আমি চিন্তা করছিলাম যে নর্মালি তো খুব বেশি একটা সেলিব্রেট করি না, কিছু একটা করব, কিন্তু কি করবে এটা আমিও জানতাম না। আউট হওয়ার পরে ওটা অটোমেটিক্যালি মানে হয়ে গেছে। আমি কখনো এটা চিন্তাও করিনি যে না, উইকেট পেলে সেলুট দিব কিংবা এরকম কিছু একটা করব, বাট কখনোই সেটা চিন্তা করা হয় নাই। বাট একদমই মানে অন দ্য স্পট ওই ইয়েটা এসে গিয়েছে আসলে, রিয়াকশনটা। আর কোনো এটা এমন না যে আগে থেকে চিন্তা করা ছিল, এবং এটা কখনোই থাকে না আমার যে হ্যাঁ আমি এটা করলে এটা করবো। ব্যাটিং এর সময় বরং একটু থাকে, ব্যাটিং এর সময় চিন্তা করা যায়, কারণ যেহেতু আমি জানি যে হ্যাঁ এটা আসতে পারে, আসলে কি করা যায়। অনেক সময় পাওয়া যায় ব্যাটিং এ, বোলিং এ আসলে ওরকম সময় পাওয়া যায় না, কারণ কোন বলে যে উইকেট পড়বে কেউ যায় না। বাট ব্যাটিং এ আমি জানি যে আমি 96 কিংবা 97, 98। কখনো কি এরকম করে মাঠে নেমেছেন যে টার্গেট করে এই উইকেটটা আমার লাগবেই? না, উইকেট তো সবগুলোই আমার কাছে অনেক ইম্পর্টেন্ট, বাট অবশ্যই ডিপেন্ড করে বা অপোনেন্ট টিমের কিছু কি প্লেয়ার আছে যাদের উইকেট প্লে অবশ্যই একটু বা বেটার ফিলিং তৈরি হয়, এবং টিম সবসময় এক্সপেক্ট করে যে ইম্পর্টেন্ট উইকেটগুলো যেন আমাদের মেইন বলাররা নিতে পারে। সো সেই দিক থেকে সবারই, আমরা যারা বলার থাকি সবারই টার্গেট থাকে যে সব থেকে ইম্পর্টেন্ট উইকেটগুলো যেন মানে সেই বলারটা নিজেই নিতে পারে। সাকিব ভাই, আপনার যদি বায়োপিক হয়, আপনি বাংলাদেশের কোন তারকাকে আপনার চরিত্রে দেখতে চান? যে লেফট হ্যান্ডে বল করতে পারবে এবং লেফট হ্যান্ড ব্যাটিং করতে। এইভাবে বললে তো হবে না। না, পারতে হবে তো, তা না হলে বায়োপিক কেমনে করবে? করতে হলে তো অ্যাটলিস্ট লেফট হ্যান্ড ব্যাটিং এবং বোলিং ওটা শিখে নেবে, কিন্তু মানে আমি জানি না তো এখনকার তারকাদের কোন একটা ভিতরে এখন লেফট হ্যান্ডেড, সো আগে সেটা ডিপ্লোম্যাটিক অ্যানসার দিচ্ছেন, কিন্তু একটু বলেন না কার সাথে সবচেয়ে বেশি মিল যায়। সেটা পিক করতে হবে যে কে লেফট হ্যান্ডেড ব্যাটিং এবং বোলিং করতে পারে। এরকম যদি আপনি দুইটা অপশন দেন, আমি একটা পিক করব। সাকিব খান, আরিফিন শুভ, সিয়াম আহমেদ। কেউ পারে? আমি জানি না, মানে কেউ কি? আমার ধারণা কেউই পারে না লেফট হ্যান্ডেড। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, উত্তরটা নিয়ে নিলাম আমরা। লকডাউনের সময় তো টিমমেটদের সাথে দেখা হতো না, হ্যাঁ, আমি তো যেহেতু আমেরিকাতে ছিলাম তো দেখাই হয়নি। তখন যোগাযোগটা কিভাবে করতেন সবার সাথে? যোগাযোগ হতো অন এন্ড অফ, বেশিরভাগ টাইমই হোয়াটসঅ্যাপ, যেটা খুবই পপুলার এখন যোগাযোগের মাধ্যম। আচ্ছা, কার ক্যাপ্টেন্সি এই মুহূর্তে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে ওয়ার্ল্ডে? হ্যাঁ, ওয়ার্ল্ডে, পুরো ওয়ার্ল্ডে কেন উইলিয়ামসন। কেন উইলিয়ামসন। যারাই প্রোগ্রামটা দেখলেন সবাইকে ধন্যবাদ। আশা করি আপনারা এনজয় করেছেন। ধন্যবাদ সবাইকে।